ওএসআই মডেলের এই লেকচার সিরিজের এই লেকচারটাতে আমরা ট্রান্সপোর্ট লেয়ার সম্পর্কে জানবো। ট্রান্সপোর্ট লেয়ার হলো ওএসআই মডেলের নিচ দিক থেকে 4 নম্বর লেয়ার, মানে নেটওয়ার্ক লেয়ারের ঠিক উপরে অবস্থিত এবং সেশন লেয়ারের ঠিক নিচে। তো তোমরা যদি একটু মনে করে দেখো যে আমি শুরুতে বলছিলাম আমার যে নিচে যে 3টা লেয়ার আছে, ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার এবং নেটওয়ার্ক লেয়ার, এই লেয়ারগুলো যে রেসপন্সিবিলিটিগুলো পালন করে বা যে ফাংশনালিটিসগুলো বা যে সার্ভিসগুলো আমাদেরকে প্রোভাইড করে, এইগুলো প্রোভাইড করার জন্য আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটাই লাগে। এখন এই হার্ডওয়্যারের মধ্যে কি কি থাকতে পারে, যেমন আমার ফিজিক্যাল কেবল থাকতে পারে, তারপর রাউটার থাকতে পারে, ব্রিজ থাকতে পারে, সুইচ থাকতে পারে। তো এইগুলোর মাধ্যমে আমার বাকি 3টা লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার, এরা আমাদেরকে সার্ভিস প্রোভাইড করে। যেমন ওইখানে আমার কনজেশন কন্ট্রোল, তারপরে এরর কন্ট্রোল, তারপরে ফ্লো কন্ট্রোল, যাই প্রোভাইড করুক না কেন সেখানে আমার এক্সটার্নাল ডিভাইস লাগতো। কিন্তু উপরে যে 4টা লেয়ার আছে, এই 4টা লেয়ারের কাজ ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ার, এই ট্রান্সপোর্ট মানে এই 4টা লেয়ারের কাজ শুধুমাত্র হবে হলো আমার রিসিভার এন্ডে এবং সেন্ডার এন্ডে। মাঝের কোনো ইন্টারমিডিয়েট নোড বা ডিভাইস এতে কাজে লাগবে না। তাই এই 4টা লেয়ার যে সার্ভিসগুলো প্রোভাইড করবে এটা পুরাটাই সফটওয়্যার ওরিয়েন্টেড, এখানে কোনো হার্ডওয়্যারের কাজ নাই। তাই ট্রান্সপোর্ট লেয়ার আমার যে সার্ভিসগুলো দিবে এখানে আমার এক্সটার্নাল কোনো মানে ডিভাইস লাগবে না, ব্রিজ, রাউটার কিছু লাগবে না। আমার পুরো সার্ভিসটাই দিবে সফটওয়্যার ওরিয়েন্টেড, পুরো সার্ভিসটাই আমার সফটওয়্যার ওরিয়েন্টেড। ওকে, আচ্ছা, তো এটা গেল আমার ট্রান্সপোর্ট লেয়ার কিভাবে আমার সার্ভিসগুলো দিবে বা রেসপন্সিবিলিটিগুলো ফিল আপ করবে। আচ্ছা, এখন দেখি আমার ট্রান্সপোর্ট লেয়ার কিভাবে কাজ করে। প্রথম যে জিনিসটা আমার বোঝা লাগবে, একদম শুরুতে যাই ডেটা লিঙ্ক লেয়ারে। ফিজিক্যাল লেয়ার বাদ দিচ্ছি, ডেটা লিঙ্ক লেয়ার আমার কোন জায়গা থেকে কোন জায়গায় ডেটা ট্রান্সমিটের জন্য রেসপন্সিবল ছিল। নেক্সট হবে মানে ধরো আমার এটা একটা নেটওয়ার্ক এবং এটা একটা নেটওয়ার্ক বি। ডেটা লিঙ্ক লেয়ার কেবলমাত্র শুধু এটা মাথায় রাখতো যে আমার পরের হব বা পরের নোড কোনটা, এই A1 থেকে এই রাউটার 1, এখানে আমার ডেটা ফ্রেমটা ট্রান্সমিট করতে আমার যা যা করা লাগবে সেটা করতে হলো ডেটা লিঙ্ক লেয়ার। ওকে, আচ্ছা, তাহলে ডেটা লিঙ্ক লেয়ার আমার রেসপন্সিবল ছিল নেক্সট হবে বা নেক্সট নোডে কিভাবে ডেটা ট্রান্সমিট হবে তার জন্য। আর ডেটা লিঙ্ক লেয়ার কিভাবে মানে কি ফরম্যাটে ডেটা ট্রান্সমিট করতো, ডেটা ফ্রেম আকারে। এবার তাহলে আমরা এক ধাপ উপরে যাই, এক ধাপ উপরে হলো নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার কি করতো, যে আমার যে সেন্ডার ডিভাইসটা আছে, ধরো এই ক্ষেত্রে আমার A1 হলো B1 কে ডেটা সেন্ড করতেছে, তাহলে সেন্ডার ডিভাইস থেকে রিসিভার ডিভাইসে কিভাবে আমার ডেটাটা ট্রান্সমিট হবে সেই কাজটা করতো আমার নেটওয়ার্ক লেয়ার। এবং নেটওয়ার্ক লেয়ার ডেটাটা কিভাবে ট্রান্সমিট করতো, ডেটাটা ট্রান্সমিট করতে হলো প্যাকেটের মাধ্যমে, আইপি প্যাকেটসের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো এই যে ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার বা এর উপরে যে লেয়ারগুলোই থাকুক না কেন, এদের মধ্যে কোনো ফিজিক্যাল কানেকশন নাই। তার মানে এই যে ট্রান্সমিশনগুলো হলো এগুলো সবই লজিক্যাল কানেকশন বা লজিক্যাল ট্রান্সমিশন। ফিজিক্যাল ট্রান্সমিশন কেবলমাত্র হয়তো ফিজিক্যাল লেয়ারে। আচ্ছা, তো এটা গেল আমার ডেটা লিঙ্ক লেয়ার, আমার ডেটা ফ্রেম পাস করতো নেক্সট হপে বা নেক্সট নোডে, এই জন্য আমি ডেটা ফ্রেমের সাথে নেক্সট নোডের অ্যাড্রেস দিয়ে দিতাম। আচ্ছা, আর নেটওয়ার্ক লেয়ার আমার রিসিভারের কাছে ডেটা সেন্ড করতো, এই জন্য আমি রিসিভারের বা ডেস্টিনেশন অ্যাড্রেসটা ওই আইপি প্যাকেটের সাথে দিয়ে দিতাম। তাহলে এখন এই ট্রান্সপোর্ট লেয়ারটা আরো এক ধাপ উপরে যে ডেটা ট্রান্সমিট করে, যে ট্রান্সপোর্ট লেয়ারে যে লজিক্যাল ট্রান্সমিশনটা হয় এটা বেসিক্যালি আরো এক ধাপ উপরে। আরো এক ধাপ উপরে কি থাকতে পারে, এখন চিন্তা করো আমি আরেকজনের কাছে একটা ডেটা সেন্ড করব, তাহলে এই ডেটাটা তার পিসিতে বা তার ডিভাইসে সেন্ড করে দিলেই আমার কাজ শেষ হয়ে যায় না। এভাবে চিন্তা করো যে ডেটাটা শুধুমাত্র ডিভাইস টু ডিভাইসে ট্রান্সমিট হয় এটা তা না, ডেটাটা ট্রান্সমিট হয় একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে। আমি বাংলাদেশে আছি, আরেকজন আছে ইউএসএ তে, তাহলে আমি যদি বাংলাদেশ থেকে তাকে একটা মেইল পাঠাই বা তাকে একটা মেইল করি, ডেটার অ্যাকচুয়াল সেন্ডার কে? অ্যাকচুয়াল সেন্ডার হচ্ছে, ধরো আমি জিমেইল প্ল্যাটফর্ম ইউজ করতেছি, তাহলে আমার এই ডেটাটা, যে ডেটাটা আমার বাংলাদেশ থেকে ইউএসএ তে ট্রান্সমিট হবে, এই ডেটাটা অবশ্যই আমার পিসি থেকে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার পিসির কোন অ্যাপ থেকে? জিমেইল অ্যাপ থেকে। আমার পিসির জিমেইল অ্যাপ থেকে বা ব্রাউজারের জিমেইল ট্যাব থেকে ইউএসএ তে যে বসে আছে তার ব্রাউজারের জিমেইল ট্যাবে আমার ডেটাটা ট্রান্সমিট হচ্ছে। এই কোন অ্যাপ্লিকেশন থেকে বা কোন প্রসেস থেকে কোন প্রসেসে ডেটা ট্রান্সমিট হচ্ছে এটা কেন ইম্পর্টেন্ট বোঝার চেষ্টা করো।
যে ধরো আমি একজনকে মেইল পাঠাবো, তো তাহলে তার এই যে ডেটাটা ট্রান্সমিট করলাম, এই ডেটাটা অবশ্যই রিসিভার এন্ডের জিমেইল অ্যাপে যাওয়া লাগবে বা জিমেইল ট্যাবে যাওয়া লাগবে। আমার এই জিমেইলের ডেটাটা যদি আমার ইউটিউব ট্যাবে বা ফেসবুক ট্যাবে যায়, তাহলে এই ডেটাটা কি ইউজফুল হবে? হবে না। আবার এটাতে সিকিউরিটি ব্রিচও হবে। আমার এক অ্যাপের ডেটা আমার অন্য অ্যাপ কেন অ্যাক্সেস পাবে? এই জন্য যখন ডেটা ট্রান্সমিশন হয় তখন হয় হলো মানে একদম হায়ারার্কির উপর থেকে দেখলে ডেটা ট্রান্সমিটটা হচ্ছে আমার একটা অ্যাপ থেকে আর একটা অ্যাপে। তাই যখন আমি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডেটা সেন্ড করব, তখন আমাকে এটাও স্পেসিফাই করে দেওয়া লাগবে যে রিসিভার এন্ডে ডেটাটা কোন অ্যাপ্লিকেশন রিসিভ করবে। রিসিভার ডিভাইস রিসিভ করবে, ঠিক আছে, রিসিভার ডিভাইস রিসিভ করে সেই ডেটাটা সব অ্যাপের কাছে ওপেন অ্যাক্সেস করে দিবে না। আমাকে ইন্ডিভিজুয়ালি বলে দেওয়া লাগবে যে এই ডেটাটা আমার পার্টিকুলার এই ডেটা প্যাকেট বা ডেটা ফ্রেম যাই হোক না কেন, এই পার্টিকুলার ডেটাটা এই অ্যাপের জন্য। এটা জিমেইল রিসিভ করবে না, ইউটিউব রিসিভ করবে না, একটা গেম রিসিভ করবে, এটা আমাকে স্পেসিফাই করে দেওয়া লাগবে। ট্রান্সপোর্ট লেয়ার এই কাজটাই করে। ট্রান্সপোর্ট লেয়ার একটা প্রসেস বা একটা অ্যাপ, সেন্ডার ডিভাইসের একটা প্রসেস বা একটা অ্যাপ থেকে রিসিভার ডিভাইসের আরেকটা প্রসেস বা আরেকটা অ্যাপকে ডেটাটা ট্রান্সমিট করে। আচ্ছা, এখন একটা এক্সাম্পল দেখি। ধরো এই যে এই A1 ডিভাইস থেকে আমি B1 ডিভাইসে ডেটা পাঠাবো, কিন্তু কি ডেটা পাঠাবো? ধরো আমার A1 ডিভাইসে এই অ্যাপগুলো ওপেন আছে, তাহলে ব্রাউজার, গেমস আর অন্যান্য অ্যাপ ওপেন আছে। আবার এই B1 ডিভাইসে শুধুমাত্র আমার ব্রাউজার ওপেন আছে। আচ্ছা, তো দেখো প্রত্যেকটা অ্যাপের আলাদা আলাদা একটা পোর্ট অ্যাড্রেস থাকে। ডিভাইসের তো একটা অ্যাড্রেস থাকে, ডিভাইসের আইপি অ্যাড্রেস নিয়ে আমরা পড়ছি না, এই ডিভাইসের আইপি অ্যাড্রেসের পরে একটা পোর্ট অ্যাড্রেস থাকে। এই পোর্ট অ্যাড্রেস হলো এই যে ব্রাউজার না, গেমস, ব্রাউজার সবার আলাদা আলাদা পোর্ট অ্যাড্রেস থাকে। ইভেন আমার প্রতিটা ট্যাব, যেমন ধরো জিমেইলের একটা পোর্ট অ্যাড্রেস আছে, তারপর ফেসবুকের একটা পোর্ট অ্যাড্রেস আছে, আলাদা আলাদা ব্রাউজারে আলাদা আলাদা ট্যাবের একটা পোর্ট অ্যাড্রেস থাকে। কারণ তোমার ব্রাউজারে যদি ফেসবুক ওপেন থাকে, তুমি যদি একজনের মেসেঞ্জার থেকে আরেকজনের মেসেঞ্জারে ডেটা সেন্ড করতে চাও বা মেসেজ দিতে চাও, সেই ডেটাটা কেবলমাত্র ওই ডিভাইসের মেসেঞ্জার অ্যাপই রিসিভ করতে পারবে, অন্য কোনো অ্যাপ রিসিভ করতে পারবে না। বা তোমার ইন্টারনেট ইউজার যে অ্যাপটা, সেই অ্যাপই কেবলমাত্র রিসিভ করতে পারবে। এই জন্য আমরা যখন কোনো ডেটা ট্রান্সমিট করি, তখন ডিভাইসের অ্যাড্রেসের সাথে আমার পোর্ট অ্যাড্রেস বা অ্যাপ্লিকেশন অ্যাড্রেসটাও দিয়ে দিতে হয়। ফর এক্সাম্পল, আমার জিমেইল সাধারণত এসএমটিপি প্রোটোকল ইউজ করে, তো এসএমটিপি প্রোটোকল হলো আমার কম্পিউটারে 25 এই পোর্টটা ইউজ করে। তাহলে আমি যখন কারো কাছে জিমেইলের মাধ্যমে মানে জিমেইল দিয়ে কোনো জিমেইল প্ল্যাটফর্ম ইউজ করে কোনো মেইল পাঠাতে যাবো, তাহলে রিসিভার এন্ডেও কি ওই মেইলটা রিসিভ করবে 25 নাম্বার পোর্ট, যে মানে 25 নাম্বার পোর্টটা ওই ডেটাটা রিসিভ করবে। এখন পোর্ট জিনিসটা হচ্ছে একটা পিসিতে অনেকগুলো অ্যাপ্লিকেশন চালু থাকে, এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের একটা করে পোর্ট অ্যাড্রেস অ্যাসাইন করা থাকে। যখন পিসিতে কোনো ডাটা রিসিভ করে, তখন ওইটা পোর্ট অ্যাড্রেস দেখে সেই অ্যাপ্লিকেশনের কাছে অপারেটিং সিস্টেম আমার ডাটাটা ট্রান্সমিট করে দেয়। এটাকেই বলতেছে পোর্ট অ্যাড্রেস। তাহলে আমার মোট অ্যাড্রেসটা কি হবে? ধরো আমার A1 এর একটা আইপি অ্যাড্রেস আছে, ওকে, A1 এর আইপি অ্যাড্রেস হলো, এটা হলো আমার A1 ডিভাইসের আইপি অ্যাড্রেস। আমার নেটওয়ার্ক লেয়ার পড়ছে মানে আইপি অ্যাড্রেস জানি। আচ্ছা, এই B1 ডিভাইসের আইপি অ্যাড্রেস হলো এটা। তো এরা দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কে অবস্থিত। এখন এই যে A1 এর জিমেইল থেকে আমি B1 এর জিমেইলে ডেটা সেন্ড করতেছে, তাহলে A1 এর পর এই আইপি অ্যাড্রেসের সাথে আমাকে নতুন একটা অ্যাড্রেস যোগ করতে হবে, সেটা হলো পোর্ট অ্যাড্রেস। এটা আমি 25 পোর্ট থেকে ডেটা সেন্ড করতেছি, তাহলে আমার সেন্ডার অ্যাড্রেস টোটালটা কি? এটা আইপি অ্যাড্রেস এবং এটা পোর্ট অ্যাড্রেস। আর রিসিভার অ্যাড্রেস কি? এটা আইপি অ্যাড্রেস এবং এটা পোর্ট অ্যাড্রেস। তাহলে আমার একটা মানে পিন পয়েন্ট ভাবে যদি আমি স্পেসিফাই করতে চাই যে আমার ডেটাটা কোন জায়গা থেকে কোন জায়গা যাবে, তার জন্য আমাকে ডিভাইসের অ্যাড্রেসের সাথে অবশ্যই পোর্ট অ্যাড্রেস বা অ্যাপ্লিকেশন অ্যাড্রেসটাও অ্যাড করে দিতে হবে, না হলে বুঝবে না যে আমার কোন অ্যাপটা ডেটাটা রিসিভ করবে। আচ্ছা, তো এই যে
ট্রান্সপোর্ট লেয়ার যেটা আছে এটা হলো একটা প্রসেস থেকে, একটা ডিভাইসের একটা প্রসেস থেকে আরেকটা প্রসেস পর্যন্ত কিভাবে ডেটাটা ট্রান্সমিট করবে সেইটার রেসপন্সিবিলিটি হলো ট্রান্সপোর্ট লেয়ারের। এটাকেই বলতেছে আমরা প্রসেস টু প্রসেস ডেলিভারি বা এন্ড টু এন্ড ডেলিভারি বা পোর্ট টু পোর্ট ডেলিভারি। তাহলে বোঝা গেছে পোর্ট অ্যাড্রেস কি? পোর্ট অ্যাড্রেস হলো যে কোনো একটা অ্যাপ্লিকেশনের, একটা ডিভাইসে যে কোনো একটা অ্যাপ্লিকেশনের আইডেন্টিটি। ওকে, তাহলে এই হলো আমার ট্রান্সপোর্ট লেয়ারের প্রথম রেসপন্সিবিলিটি। এটা হলো প্রসেস টু প্রসেস ডেলিভারি বা এন্ড টু এন্ড ডেলিভারি বা পোর্ট টু পোর্ট ডেলিভারি। ওকে, নেটওয়ার্ক লেয়ার যেমন সেন্ডার টু রিসিভার ডেলিভারি এটা দেখে, ডেটা লিঙ্ক লেয়ার যেমন নেক্সট হপ ডেলিভারি দেখে, ট্রান্সপোর্ট লেয়ার সেরকম প্রসেস টু প্রসেস ডেলিভারি দেখে। আচ্ছা, তাহলে এই টপিকটা আমরা বুঝছি। এবার আসি সার্ভিস পয়েন্ট অ্যাড্রেসিং। সার্ভিস পয়েন্ট অ্যাড্রেসিং মানেই আমরা নেটওয়ার্ক লেয়ারে কি আইপি অ্যাড্রেস ইউজ করতাম সেন্ডারের এবং রিসিভারের, ডেটা লিঙ্ক লেয়ারে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস ইউজ করতাম, আর ট্রান্সপোর্ট লেয়ারে আমরা কি ইউজ করতেছি? পোর্ট অ্যাড্রেস। এই পোর্ট অ্যাড্রেসটাকেই বলতেছে সার্ভিস পয়েন্ট অ্যাড্রেসিং। তাহলে এই দুইটা পয়েন্ট আমার মোটামুটি বোঝা গেছে। আচ্ছা, তাহলে এবার নতুন যে জিনিসটা দেখবো সেটা হলো ইন অর্ডার ডেলিভারি। দেখো, আমরা যদি আগের জিনিসগুলো মনে করে দেখি যে আমার সেশন এই ট্রান্সপোর্ট লেয়ারের কাছ থেকে যখন আমার নেটওয়ার্ক লেয়ার ডেটাটা রিসিভ করতো, এই রিসিভ করার ডেটাটাকে নেটওয়ার্ক লেয়ার আমার অনেকগুলা প্যাকেটে ভাগ করত। নেটওয়ার্ক লেয়ার আমার ট্রান্সপোর্ট লেয়ার থেকে রিসিভ করার ডেটাটাকে অনেকগুলা প্যাকেটে ভাগ করত। এই প্যাকেটটা আবার যখন ডেটা লিঙ্ক লেয়ার রিসিভ করতো তখন এই একটা প্যাকেটকে অনেকগুলা ডেটা ফ্রেমে ভাগ করত। আর এই ডেটা ফ্রেমকে আমার ফিজিক্যাল লেয়ার ডিরেক্টলি 0 1 এরকম বিটসে ভাগ করত। ঠিক আছে? আচ্ছা, এই ট্রান্সপোর্ট লেয়ার ডেটাটা পায় কার কাছ থেকে? সেশন লেয়ারের কাছ থেকে না? এই সেশন লেয়ার ট্রান্সপোর্ট লেয়ারকে যে ডেটাটা সেন্ড করে সেটাকে আবার ট্রান্সপোর্ট লেয়ার ভাগ করে সেগমেন্টে। ট্রান্সপোর্ট লেয়ার ভাগ করে সেগমেন্টে। এই সেগমেন্ট আবার রিসিভ করে হলো আমার নেটওয়ার্ক লেয়ার। একটা সেগমেন্টকে নেটওয়ার্ক লেয়ার তখন অনেকগুলো প্যাকেটে ভাগ করে। আর সেশন লেয়ারের কাছ থেকে আমার নেটওয়ার্ক লেয়ার যে ট্রান্সপোর্ট লেয়ার যে ডেটাটা রিসিভ করে সেটাকে অনেকগুলা সেগমেন্টে ভাগ করে। প্রত্যেকটা সেগমেন্টের একটা করে সেগমেন্ট আইডি থাকে বা সেগমেন্ট নাম্বার থাকে। আচ্ছা, বুঝা গেছে? ওকে, তো এখন ইন অর্ডার ডেলিভারিটা কি? আমার ট্রান্সপোর্ট লেয়ার এনশিওর করে যে আমার ইন অর্ডার ডেলিভারি হচ্ছে। ব্যাপারটা এমন যে নেটওয়ার্ক লেয়ারে আমার প্রতিটা আইপি প্যাকেটের নাম্বার থাকতো, মানে প্রতিটা যে নেটওয়ার্ক লেয়ার যে প্যাকেটে ভাগ করতো এই প্যাকেটগুলো প্রত্যেকটা একটা প্যাকেট আইডি থাকতো। তো এই প্যাকেটগুলো যে অর্ডারে আমার রিসিভারের কাছে যাক না কেন রিসিভার সেটাকে সর্ট করে নিত আর কি। তো নেটওয়ার্ক লেয়ার এতটা মাথা ঘামাতো না যে আমি কোন অর্ডারে ডেটাটা সেন্ড করতেছি, কিন্তু ট্রান্সপোর্ট লেয়ার আমার ইন অর্ডার ডেলিভারি এনশিওর করে। ট্রান্সপোর্ট লেয়ার ইন অর্ডার ডেলিভারি এনশিওর করে মানে আমার রিসিভারে যদি আমার 1 2 3 4 5 এইভাবে এটা সেগমেন্ট 1 সেগমেন্ট 2 সেগমেন্ট 3 সেগমেন্ট 4 সেগমেন্ট 5 এভাবে যদি ভাগ করা থাকে আমার রিসিভারও সেম অর্ডারেই রিসিভ করবে। প্রথমে সেগমেন্ট 1 রিসিভ করবে, তারপর সেগমেন্ট 2, তারপর সেগমেন্ট 3, কখনোই এটা অন্য অর্ডারে রিসিভ করবে না। এই জন্যই বলা হচ্ছে যে আমার ট্রান্সপোর্ট লেয়ার ইন অর্ডার ডেলিভারি এনশিওর করে। ওকে, আচ্ছা, তো তাহলে এই জিনিসটাই হচ্ছে আমার সেগমেন্টেশন এন্ড রিঅ্যাসেম্বলি। তুমি এইভাবে সেগমেন্ট করে করে সেন্ডার এন্ড থেকে ডেটাটা সেন্ড করবে, রিসিভার এন্ডে এই সেগমেন্ট ওয়াইজ ভাগ করবে এবং তারপর অ্যাসেম্বলি করে নেবে অর্ডার ওয়াইজ। ওকে, অর্ডারটা সেম থাকবে, এই জন্য বলা হচ্ছে ইন অর্ডার ডেলিভারি। ওকে, এবার আসি এরর কন্ট্রোল। এই আমরা যে ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, তারপর নেটওয়ার্ক লেয়ার এই জিনিসগুলো বুঝে আসছি বলে আমাদের এখন আর কি অনেক কম সময় লাগবে। যেমন ধরো এরর কন্ট্রোল কাকে বলে, বা ফ্লো কন্ট্রোল কাকে বলে, কনজেশন কন্ট্রোল কাকে বলে, বা ডেলিভারি প্রসেস টু মানে এই ডেলিভারি জিনিসটা কি, এইগুলোর ডেফিনেশন বুঝতে অনেক সময় লাগে।
এখন তো আমাদের আর এই ডেফিনেশন গুলো বোঝার দরকার নেই, এখন শুধু আমরা কি করব যে কোন ওয়েতে এই কাজটা কমপ্লিট করে সেটা শিখবো। তাই এখন এই যে এরর কন্ট্রোল আমি যখন বলতেছি তখন তোমরা ডিরেক্টলি বুঝতেছো যে এরর কন্ট্রোল মানে কি। এরর কন্ট্রোল হলো আমার যে 0101 যে বিট গুলো আছে এগুলা কোনো চেঞ্জ আসছে কিনা, বা ফ্লো কন্ট্রোল মানে কি, এগুলো আর বোঝানো লাগতেছে না। এগুলো তোমরা আগের জিনিসগুলো যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে এখন অটোমেটিক্যালি এগুলো ভিজুয়ালাইজ করতে পারবা। তো এখন আসি আমার ট্রান্সপোর্ট লেয়ার কিভাবে এরর কন্ট্রোলটা করে। ট্রান্সপোর্ট লেয়ারের এরর কন্ট্রোলের একটা প্রসিডিউর হলো, আমরা আগে সিআরসি পড়ছি না, তো ট্রান্সপোর্ট লেয়ার এরর কন্ট্রোলের জন্য যে প্রসিডিউরটা ফলো করে সেটা হলো চেকসাম। সিআরসি ফলো করতে কে, আমার ডেটা লিংক লেয়ার। সিআরসি কেমনে ক্যালকুলেট করে সেটা আমরা জানি, চেকসাম। তো চেকসামের আবার অনেকগুলো অ্যালগরিদম আছে, যেমন ধরো SHA-1 আছে, তারপর MD5 আছে। তো আমরা চেকসাম কিভাবে ক্যালকুলেট করা হয় এইটার একটা খুব সিম্পল একটা ওয়ে দেখবো আর কি, যে চেকসাম একটা ডেটা চেকসাম কিভাবে ক্যালকুলেট করা হয়। দেখো এখানে ধরো আমার একটা ডেটা আছে, আচ্ছা এটা আমার ডেটা আছে, এখানে টোটাল আমার 3 3 6 3 9 12 বিটস আছে। হ্যাঁ, তো আমার এই পুরা ডেটাটাকে আমি কে বিটসের এমটা পার্টে ভাগ করব। পুরা ডেটাটাকে আমি কে বিটসের এমটা পার্টে ভাগ করব। ধরলাম আমার কে হলো 4, তাহলে কে যদি 4 হয় তাহলে আমি এরকম 3টা ভাগে ভাগ করলাম। ওকে, তাহলে 3টা ভাগ আমার কি কি হলো, প্রথম ভাগ হলো 0 1 1 0, আচ্ছা। তো আমার অরিজিনাল ডেটাটাকে ডিভাইড করার পরে এই 3টা আলাদা আলাদা ভাগ পাইলাম আমি, বা সেগমেন্ট পাইলাম। তো এখন চেকসাম যেভাবে ক্যালকুলেট করা হয় সেটা হচ্ছে আমি এই দুইটা সাম বের করব, এই দুইটার বাইনারি সাম বের করব। এই দুইটার বাইনারি সাম বের করার পরে যদি কোনো ক্যারি থাকে, এই দুইটার বাইনারি সাম বের করার পরে যদি কোনো ক্যারি থাকে তাহলে সেটাকে ওই রেজাল্টের সাথে আবার অ্যাড করে দেব। এই দুটার বাইনারি সাম বের করার পরে যদি কোনো ক্যারি থাকে তাহলে সেটাকে আবার রেজাল্টের সাথে অ্যাড করে দেব। ধরো এই দুটো যদি সাম করি তাহলে আমি কি পাবো, 0 1 1 0। আচ্ছা আমার একটা ক্যারি আছে, ওকে, একটা ক্যারি আছে, তাহলে এই ক্যারিটা আমি কি করব, এই রেজাল্টের সাথে অ্যাড করে দেব। রেজাল্টের সাথে যদি আমি অ্যাড করি তাহলে আমি পাবো 0 1 1 0। তাহলে এইটা হলো আমি এই দুটা অ্যাড করে পেলাম। যে ক্যারিটা আমি আগে বসাইনি, ক্যারিটা আমি এটার সাথে আলাদাভাবে অ্যাড করছি আবার, তাহলে আমি এই দুটা অ্যাড করে আমি পেলাম 0 1 1 0। এই দুটার চেকসাম এতটুকু, চেকসাম না, এই দুটার প্রসেস করার পরে আমি এই রেজাল্টটা পেলাম আর কি, সাম করার পরে ক্যারিটা অ্যাড করলাম আর কি। তো এখন এই রেজাল্টের সাথে আমি সেম প্রসেসে আবার এটা অ্যাড করব। যদি কোনো ক্যারি থাকে তাহলে ক্যারিটা আমি এর সাথে যোগ করে দেবো, তাহলে আমার ফাইনালি এটা কি হবে, 0 1 1 0, তার সাথে আমি 0 0 0 1 অ্যাড করব। অ্যাড করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আচ্ছা, এখানে যেহেতু ক্যারি নাই তাহলে আমার কিছু করা লাগবে না। তো এই জিনিসটা আমি পাইলাম এই 3টা আমার এই ডিফাইন্ড প্রসেসে অ্যাড করার পরে। আচ্ছা এখন এটাকে কি করব, আমি কমপ্লিমেন্ট করব, ওয়ান্স কমপ্লিমেন্ট করব। এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি পাবো, এই যে এইটা হলো আমার চেকসাম। তাহলে আমি এই যে ডিফাইন্ড প্রসেসে এডিশন করার পরে বা সামেশন করার পরে ডেটা সেগমেন্টগুলোকে যেটা পাবো সেটা হলো আমার চেকসাম। তো এটা হলো চেকসাম। এখন আমি যে ডেটা সেগমেন্টটা পাঠাবো এই ডেটা সেগমেন্টের সাথে আমার এই চেকসামটা সেন্ডার পাঠিয়ে দিবে। ডেটা সেগমেন্টের সাথে এই চেকসামটা সেন্ডার পাঠিয়ে দিবে এবং রিসিভারও সেম প্রসেসে চেকসাম ক্যালকুলেট করবে। রিসিভারও সেম প্রসেসে চেকসাম ক্যালকুলেট করবে। দুইজনের যদি চেকসাম অ্যাড সেম হয় তার মানে কি বুঝবে যে আমার বিটস গুলা এই ফিজিক্যাল লাইনের মধ্যে দিয়ে আসার সময় কোনো এরর হয়নি। আচ্ছা, তো এইটাই হলো চেকসামের এরর কন্ট্রোলের প্রসিডিউর। ক্যালকুলেশন পার্টটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা
এরর কন্ট্রোল বুঝলাম। এখন দেখো ডেটা লিঙ্ক লেয়ার আমার এরর ক্যালকুলেট করতো বা চেক করতো নেক্সট হপ পর্যন্ত, আর ট্রান্সপোর্ট লেয়ার চেক করবে একদম প্রসেস টু প্রসেস বা একদম ডেস্টিনেশন ডিভাইসের ওই অ্যাপ্লিকেশনে। ওকে, আচ্ছা, তো এরর কন্ট্রোল গেল। এবার ফ্লো কন্ট্রোল। নেটওয়ার্ক লেয়ার আর এখানের ফ্লো কন্ট্রোল মোটামুটি মানে সেম আর কি। মানে ফ্লো কন্ট্রোল জিনিসটা বলতে যেটা বোঝায়, এখানে আসলে ফ্লো কন্ট্রোল ওইভাবেই কাজ করা হয়, মানে এমনভাবে করা হয় যাতে আমার রিসিভার ডিভাইস ওভারহেল না হয়ে যায়, রিসিভার ডিভাইসের ক্যাপাবিলিটি ওয়াইজ ডেটা সেন্ড করা হয় আর কি। না হলে তো বাফার ফুল হয়ে তখন আমার ডেটাগুলো মানে সেগমেন্টগুলো ডিসকার্ড হয়ে যাবে আর কি। ওকে, আচ্ছা, এই গেল ফ্লো কন্ট্রোল। ফ্লো কন্ট্রোল নিয়ে আসলে এখানে খুব বেশি কিছু বলার নাই। আচ্ছা, তো এবার ফাইনালি যে টপিকটা পড়বো আমরা ট্রান্সপোর্ট লেয়ারের, সেটা হচ্ছে এই কানেকশন কন্ট্রোল। কানেকশন কন্ট্রোলের জন্য খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা। কানেকশন কন্ট্রোলের জন্য ট্রান্সপোর্ট লেয়ারে আলাদা আলাদা দুইটা প্রোটোকল আছে। একটা হলো টিসিপি এবং আরেকটা হলো ইউডিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর ইউডিপি হলো ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। কানেকশন কন্ট্রোলের জন্য আমার দুইটা প্রোটোকল টিসিপি এবং ইউডিপি। এখানে টিসিপি হলো কানেকশন ওরিয়েন্টেড আর এটা হলো কানেকশন লেস। আচ্ছা, তো এই কানেকশন ওরিয়েন্টেড আর কানেকশন লেস এই দুটো জিনিস দিয়ে কি বোঝায় এটা আমরা এখন বুঝবো। তাহলে একটা জিনিস ভালোভাবে মনে রাখো, টিসিপি হলো কানেকশন ওরিয়েন্টেড আর ইউডিপি হলো কানেকশন লেস। এই যে টিসিপি যে কানেকশন ওরিয়েন্টেড, টিসিপি কানেকশন ওরিয়েন্টেড হওয়ার কারণে এটা গ্যারান্টি ডেলিভারি। মানে যে সেগমেন্টটা আছে, যে সেগমেন্টগুলো পাঠাচ্ছি এটা আমার ইন অর্ডারে ডেলিভারি হবে উইদাউট এরর। মানে এক নাম্বার সেগমেন্ট গেছে, 2 নাম্বার সেগমেন্ট না যাওয়া পর্যন্ত এরর ফ্রি ভাবে 3 নাম্বার সেগমেন্ট আমার যাবে না। এটা হলো আমার গ্যারান্টি ডেলিভারি টিসিপি তে বা কানেকশন ওরিয়েন্টেড। এখন টিসিপি প্রোটোকলটা কিভাবে কাজ করে, টিসিপি আর ইউডিপির মধ্যে পার্থক্য বুঝলে তুমি টিসিপি আর ইউডিপি কিভাবে কাজ করে বুঝতে পারবা। দুইটাকে এইভাবে চিন্তা করতে পারো যে টিসিপি হচ্ছে আমার মোবাইলের ফোন কল আর ইউডিপি হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাঠানো। যখন আমি একটা ডিভাইস থেকে এই মানে পিসির সাইন আকারে এই দুটো মনে করো মোবাইল, তো একটা ডিভাইস থেকে যখন আমি আরেকটা ডিভাইসে ফোন কল করি তখন আমার জিনিসটা কি হয়, প্রথমে কিছু সময় রিং হয় না, ওই রিং হওয়ার সময়টাতে আমার যেটা হয় যে আমার প্রথমে কানেকশনটা ফিক্স করে, কোন পাথ দিয়ে যাবে এই পাথটা ফিক্স করে। ইন্টারনেটের ক্ষেত্রে যখন আমি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডেটা সেন্ড করব, ওকে, তখন আমার যেটা কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল কি করবে যে এ ডিভাইস থেকে বি ডিভাইসে আমি ধরো অনেকগুলা পাথে যাইতে পারি, অনেকগুলা পাথে যাইতে পারি। কিন্তু কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল হইলে তুমি প্রথমে একটা পাথ চুজ করবা, ওই পাথ দিয়ে কোনো অ্যাকচুয়াল ডেটা পাঠানোর আগেই একটা সার্টেন টাইমের জন্য ওই পুরা পাথটা এ থেকে বি পর্যন্ত যে রাউটার হয়ে হয়ে বা যে অন্য নেটওয়ার্ক বা অন্য যে ডিভাইস হয়ে হয়ে তুমি বিতে রিচ করবা, এই পুরা অ্যাকচুয়াল পাথটা কিছু সময়ের জন্য বুক করে নিবা। যতক্ষণ পর্যন্ত তোমার ট্রান্সমিশন কমপ্লিট না হবে ততক্ষণের জন্য ওই পাথটা তুমি বুক করে নিবা এবং ওইটা অন্য কেউ ইউজ করবে না। এইটা হলো তোমার কানেকশন ওরিয়েন্টেড। সো এই যে ফোন কাউকে কল করার আগে, কথা বলার আগে যে রিং হওয়ার মাধ্যমে আমার ডিভাইস থেকে তার ডিভাইসে একটা কানেকশন এস্টাবলিশ হয়, তারপরে আমরা ডেটা ট্রান্সমিট করি বা কথা বলি, এবং যখন কথা শেষ হয়ে যায় তখন আমরা কলটা কেটে দিই বা কানেকশনটা ডেমোলিশ করে দিই যাতে ওই কানেকশনটা অন্য কেউ ইউজ করতে পারে। এটাই হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড ডেলিভারি এবং এটাই এরর হওয়ার সম্ভাবনা খুবই কম, এটা গ্যারান্টেড ডেলিভারি, ঠিক আছে। এবং এটা ফ্লো কন্ট্রোলও, মানে এটাতে আমার ফ্লো কন্ট্রোলও খুব ভালো হয়, মানে আমার কোনো কনজেশন হয় না, ডিভাইস আমার ওভারওয়েলম হয়ে যায় না। আচ্ছা, এবার আসি ইউজার ডেটাগ্রাম প্রোটোকল বা ইউডিপি তে। তো ইউডিপি কি করে, তোমার কাছে ডেটা আছে, ডেটা পাঠাই দেবা যে পথ দিয়ে ইচ্ছা, একটা ফাঁকা না থাকলে আরেকটা দিয়ে চলে যাবে, এরর হয় হোক। তোমার কাছে ডেটা আছে, তুমি পাথ ফিক্স না করেই যেদিক দিয়ে যাইতে পারে যেতে থাক, এটাই হলো ইউডিপি। কোনো ডেটা ট্রান্সমিট করার আগে কোনো পাথ
মানে বা কানেকশন এস্টাবলিশ করে না। তাহলে কথা হলো টিসিপি যখন এত ভালো একটা প্রোটোকল এবং ইউডিপি যখন মানে এরকম একটা প্রোটোকল, তাহলে আমি কেন ইউডিপি ইউজ করতেছি, টিসিপি ইউজ মানে ইউডিপি ইউজ করতেছি? আমার তো ইউডিপি তো বই থেকেই বাদ দিয়ে দেওয়া উচিত, ইউডিপি তো ভালো জিনিস না, টিসিপি পড়া উচিত শুধু। কথা হচ্ছে এই যে যখন আমি টিসিপি ইউজ করব তখন আমার এই কানেকশন এস্টাবলিশমেন্ট আর কানেকশন ডেমোলিশ করতে কিছু টাইম চাই, ইউডিপিতে এই টাইমটা যায় না। ইউডিপি এই জন্য টিসিপির থেকে ফাস্টার, কিন্তু আবার ইউডিপিতে এরর হওয়ার চান্স বেশি, কলিশন হওয়ার চান্স বেশি, টিসিপি আবার এই দিক থেকে ভালো। তো এই মোটামুটি টিসিপি আর ইউডিপির খুব বেসিক। তো এইটুকুই মোটামুটি আমাদের ট্রান্সপোর্ট লেয়ার। এরপরে আমরা বাকি লেয়ারগুলো পড়বো। ট্রান্সপোর্ট লেয়ার আসলে এই পুরো প্রসেসে বা ওএসআই মডেলে খুব বেশি ইম্পর্টেন্ট একটা লেয়ার। এই জন্য এই ট্রান্সপোর্ট লেয়ারকে ওএসআই মডেলের হার্ট বলা হয়।